দর্শক, আজকে শুরু করতে যাচ্ছি আড্ডা উইথ কাকুন রেজার দ্বিতীয় পর্ব। আজকে আমাদের সাথে আছেন কবি ও সম্পাদক দীপু মতিয়ার। আমি প্রথম পর্বে ব্যাখ্যা করেছি কেন এই আড্ডাটার শুরু। আসলে আমাদের পরিচিত যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে এবং যারা তরুণ লিখে, তাদের জন্যই মূলত এই আড্ডা উইথ কাকুন রেজা এই কনসেপ্টের শুরু, এই কাজটা শুরু করেছি। আমরা কথা বলতে চাই সারা বাংলাদেশের সব তরুণ কবির সাথে, সব ধরনের লেখকের সাথে, সংস্কৃতি সেবীদের সাথে, সংস্কৃতি কর্মীদের সাথে। আজকে কথা বলছি দীপু মতিয়ারের সাথে। দীপু মতিয়ার, আপনাকে স্বাগত আজকের লাইভে। সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা সত্যি কথা বলতে আমার জন্য পরম পাওয়া, এবং আপনাদের এরকম অনুষ্ঠানে আগ্রহ দেখাতে পেরেছি, এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দীপু। আজকে আমরা দীপুর সাথে কথা বলবো, জানবো ওর কবিতা সম্পর্কে। দীপুদের একটা সংগঠন আছে চর্চায়ন, দীপু মতিয়ারদের। সেই চর্চায়নের কাজ তারা বলেন, আর তারা শব্দ বিপ্লবের সাথে আছেন। বিপ্লবকে তারা শব্দ দিয়ে ব্যাখ্যা করছেন, যে কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে সমাজকে পরিবর্তনের চিন্তা করছেন তারা, যেটাকে তারা বলছেন শব্দ বিপ্লব। সেই শব্দ বিপ্লবের কথা জানবো আজকে দীপুর কাছ থেকে। দীপু, প্রথমেই শুরু করি আপনাদের শব্দ বিপ্লব নিয়ে। শুনতে চাচ্ছি আপনাদের শব্দ বিপ্লবের ব্যাখ্যা। দীপু। আমাদের শব্দ বিপ্লবের আসলে ব্যাখ্যাটা আমাদের কাছে আমরা যেভাবে ফিল করি, সেটা হচ্ছে আমরা যারা লেখালেখি করি বা এখন আমাদের সমসাময়িক বয়সে তরুণ যারা আমাদের মতো, যারা একটু সমাজ নিয়ে চিন্তা করে, সংস্কৃতি নিয়ে চিন্তা করে, সেই জায়গা থেকে আমরা ভেবেছি যে একটা আমাদের প্ল্যাটফর্ম দরকার, যেখানে আমরা সকলে মিলে যদি আওয়াজ তুলি, সে আওয়াজটা অবশ্যই সবার কানে পৌঁছাবে। সেই জায়গা থেকে আমরা শব্দ দিয়ে বিপ্লবের কথা বলি, মানুষের কাছে পৌঁছাই। আমাদের প্রধান হাতিয়ার হচ্ছে কলম, এবং আমাদের কলম থেকে তৈরি শব্দ। এই শব্দগুলাই আমরা প্রতিবাদের জন্য ব্যবহার করছি। আজকেও যেমন আমাদের একটি ধর্ষণের বিরুদ্ধে কবিতা পাঠের অনুষ্ঠান হয়েছে, মানববন্ধন হয়েছে। সেখানে মানুষের ধর্ষণের প্রতি যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটা সেখানে প্রকাশ করতে পেরেছে চর্চায়নের ব্যানারে। এই জায়গা থেকে মূলত আমরা চেষ্টা করেছি যে চর্চায়নকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে আরো মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে আরো বেশি প্রতিবাদ করা যায়। সেই জায়গা থেকে আসলে চর্চায়নের সৃষ্টি। তো দীপু মতিয়ার, এই যে যে শব্দ বিপ্লব, এই শব্দ বিপ্লবে আজকেও আপনারা একটা প্রোগ্রাম করেছেন ধর্ষণের বিরুদ্ধে কবিতা, খুব সম্ভব জি। কত। তো আপনাদের সারাটা কিভাবে মিলছে? এই যে আপনারা অনুষ্ঠান করছেন, কবিতা পড়ছেন, মানুষের মধ্যে, সাধারণ মানুষের মাধ্যমে এ নিয়ে সারাটা কেমন করছে, এই সম্পর্কে যদি কিছু বলতেন দীপু মতিয়ার। এই সম্বন্ধে যদি বলতে চাই, তাহলে আমরা যারা চর্চায়ন করছি, মানে নিজেরা চর্চায়ন কর্মী হিসেবে পরিচয় দিই, আহ, আমরা চিন্তা করি মানুষ এখন আসলে কবিতা পড়তে চায় না, কিন্তু আমাদের উদ্দেশ্য আমরা মানুষের কাছে যে কবিতা শোনাবো। আমরা ইতিপূর্বে চর্চায়নের ব্যানারে পথপত্রিকা বলে একটা পত্রিকা করেছিলাম। সেখানে আসলে আমরা মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গিয়েছি কবিতা পড়ার জন্য। তো সেই জায়গা থেকে আমাদের যে প্রতিবাদ, এখানে অনেকেই সামিল হয়েছে, অনেকেই একাগ্রতা জানিয়েছে। এবং এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যখন মানুষ ন্যায়ের পক্ষে কথা বলে, তখন একজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 10 জন এমনিতেই হয়ে যায়। ধন্যবাদ দীপু। তো দীপুর কথা তো শুরু হলো, এখন কবি দীপুর কাছে, দীপু মতিয়ারের কাছে ফিরি। শুনতে চাই কবি দীপু মতিয়ারের লেখাগুলো। আপাতত দুটো কবিতা শুনতে চাচ্ছি, আবার আলোকচারিতায় ফিরবো, তারপর আবার ফিরবো কবিতা। আমরা শুনছি শব্দ বিপ্লবী দীপু মতিয়ারের কাছ থেকে আরো দুটো কবিতা, এবং পরে শুনবো আরো আলাপচারিতার পরে। দীপু মতিয়ার। জি, ধন্যবাদ।
এখন যে কবিতাটা পড়ছি, কবিতার শিরোনাম জীবন ও মৃত্যু। কবরের ভেতর থাকে মৃত মানুষ, মানুষের ভেতর থাকে অসংখ্য স্মৃতির কবর। সেই সব স্মৃতির কবর দিয়ে সাজিয়ে রাখি ব্যক্তিগত গোরস্থান। সবিনিতা, এই কবর খুঁড়তে খুঁড়তে যেদিন খুঁড়ে ফেলবো তোমার ভেতর, তোমার আত্মা, গোটা একটা গোরস্থান নিয়ে দাফন হয়ে যাব স্বেচ্ছায়। এই যে আমরা বেঁচে আছি, বেঁচে থাকার অভিনয় করি, আদৌ কি আমরা বেঁচে আছি? আর বেঁচে থাকার এত উৎসাহ আমরা কোথায় পাচ্ছি? জানি বেঁচে থাকার ক্লান্তি মৃত্যুর চেয়েও বেশি। দ্বিতীয় কবিতা পাঠ করছি, কারাগার শিরোনামের কবিতাটি। ভ্যাপসা গরম চুইয়ে ভিজে যাচ্ছে অন্ধকার ছেল, তৈলাক্ত রডগুলোতে ধরে আছে পাপের জং। সীমাবদ্ধ আকাশ নিয়ে কারাগারও এক আজন্ম আসামি, যেন পাপের অভিশাপে ক্লান্ত এক কয়েদি। কন্ডেম ছেলে শুয়ে জীবনের পুঁথি পড়ে কয়েদির ফুরিয়ে যাচ্ছে রাত, জীবনের ক্ষতচিহ্ন নিয়ে ফুরিয়ে যাচ্ছে সাজার আয়ুষ্কাল। প্রহরীর ঘণ্টায় জীবিত হচ্ছে পৃথিবীর দোজখ, অভুক্ত চোখের ক্ষুধায় কয়েদির সকাল কেবলই ঝাপসা হয় দিনকার। পাখির স্বাধীনতা দেখে কয়েদিরা গুনে যায় জন্মের বিফল। চমৎকার দীপু মতিয়ার, চমৎকার কবিতা। তো দীপু মতিয়ার, এই যে যে কবিতা নিয়ে আপনারা কাজ করছেন, শব্দ বিপ্লবের সাথে কাজ করছেন, এই যে আপনাদের তারুণ্য সময়টা এই কবিতার বলা যায় এটা একটা এক ধরনের নেশা, এক ধরনের স্বপ্ন। এই যে যে স্বপ্নের সাথে আপনারা আছেন, এর সাথে কি বাস্তবে যেটা আপনার যেটা বেঁচে এই পুঁজিবাদী বিশ্বে, এই কর্পোরেট বিশ্বে বেঁচে থাকার সাথে আপনাদের কোনো সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হচ্ছে কিনা বা সংঘর্ষ হচ্ছে কিনা? সংসার জীবনের কথা বলেন বা পরিবারের কথা বলেন, এই ধরনের সামাজিক কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা দীপু মতিয়ার? আহ, সেটা হচ্ছে, এই চর্চায়ন করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যেহেতু লেখালেখির প্রতি আগ্রহ তৈরি হয় যখন, তার আগে পড়া পড়া থেকে আগ্রহ শুরু হয়েছিল। বাংলা সাহিত্যের কবিতা পড়তাম, পাঠ্য বইয়ে যে কবিতাগুলো থাকতো, তো সেইখান থেকে কবিতার প্রতি প্রেম, এবং তারপরে কবিতা লেখার চেষ্টা করা, কিভাবে কবিতা লেখে, মানুষের কবিতা পড়া। তো এখান থেকে চর্চায়নের জার্নিতে আসলে আহ জার্নিটা শুরু হয়। তো চর্চায়ন করতে গিয়ে আমরা সামাজিক ভাবে কখনো বাধার সম্মুখীন হইনি। আমরা সর্বদা ন্যায়ের কথা বলেছি, কিন্তু মানুষ তো আসলে ছদ্মবেশী। মানুষ এক দক্ষ অভিনেতা না হলে আজকের এই পৃথিবীতে টিকে থাকা কঠিন। তো সেই হিসেবে একজন কবি বলেন, একজন সাংস্কৃতিক কর্মী বলেন, তার আসলে ব্যক্তি জীবন আর এখনকার পুঁজিবাদী যে আগ্রাসনের আহ সামনের যে আহ সৃষ্টিশীল যে কাজগুলা, সেইগুলো আসলে কেন যেন কোথাও কোথাও বাধাগ্রস্ত হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে হয় পরিবারেরও একটা বাধা থাকে। এখনকার সময় আসলে সবাই ছেলে মেয়েদের চায় যে তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কেউ আসলে চায় না যে কবি হোক। আহ রাজপথে নেমে কবিতা নিয়ে আন্দোলন করা, মানুষের ন্যায়ের পক্ষে কথা বলা, তো এইগুলো আসলে পুঁজিবাদী সমাজে তো সেইভাবে স্থান করে নিতে পারছে না। তো সেই জায়গা থেকে যদি যদি বলতে হয়, তো সাহিত্য চর্চা করছি, শব্দ বিপ্লব করছি, সেই জায়গা থেকে আমরা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলবো, সত্যের পক্ষে কথা বলবো। তারপরে যদি কখনো বাধার সম্মুখীন হই, তখন হয়তো ভেবে দেখা যাবে। তো দীপু মতিয়ার, এখন তো শুনলাম আপনার শব্দ বিপ্লবের যে এটা আমাদের আসলে সমাজ, আমাদের যে সমাজ বেড়ে ওঠা, সেই সমাজ প্রথম থেকেই এই কবিতা চর্চার বিরুদ্ধতা করে এসেছে। সমাজের বেশিরভাগ মানুষই মনে করেছে আসলে এটা একটা অনর্থক চর্চা, এর পেছনে কোনো অর্থনৈতিক কোনো লাভ নেই। মানুষ অর্থনীতির পেছনে চিন্তাটা করেছে, অর্থনীতিকে ঘিরেই মানুষের চিন্তাটা গড়ে উঠেছে। সেক্ষেত্রে যারাই কবিতা কর্মী আছেন, যারাই সংস্কৃতি কর্মী আছেন, যারাই সাহিত্য কর্মী আছেন, তারাই সমাজের
বাধাগ্রস্ত হয়েছেন, বাধাগ্রস্ত হয়েই কাজ করেছেন, বাধা নিয়েই কাজ করেছেন। তো কবি মতিয়ার আপনার দীপু মতিয়ার আপনার কবিতায় ফিরে যাই, আরো দুটো কবিতা শুনি, তারপর আবার আলাপচারিতায় ফিরে আসবো। দীপু মতিয়ার। জি। এবার যে কবিতাটি শোনাচ্ছি সেটি হচ্ছে বিভেদ শিরোনামের একটি কবিতা। আমাকে যখন শ্মশান চিতায় শোয়ানো হবে, এই কবিতা তোমার চোখের জলে আমাকে ভিজিয়ে দিও। শুনেছি আগুন পোড়ায়, তবু কেন তো মানুষ স্বর্গে যেতে চায়? এই প্রশ্ন বহুবার নিজের কাছে করে জেনেছি, কবির আত্মা পোড়াতে পারে না আগুন। হে ভগবান, তুমি আমার প্রেমিকাকে চেনো, যার ভেতরে কবি কুর্নিশ করে আছে আজীবন। আমি সেই কবি যার প্রেমিকা ঈশ্বর, ঈশ্বর প্রেমিকা, প্রেমিকা কাব্য, কাব্য নারী, নারী একটি বিষয় যার নারীতে আজন্ম হাল ডুবে ক্রমাগত আমি হাল খুঁজে গেছি। তুমি তাকে খুঁজে দিতে পারো ভগবান। আমার কবর যারা খুঁড়বে তাদের ক্লান্তি আমাকে ভীষণ ভাবায়। আমি আর কবিতা লিখতে পারি না। হে আল্লাহ, তুমি কি আমার ভবিষ্যৎ বদলে দেবে? যা তুমি লিখেছো 50,000 বছর আগে, লিখে রেখেছো আমার প্রেমিকার নাম। জানো, আমি তাকে কোনোদিন দেখিনি, বরং জেনেছি সকল প্রেমিকার কাছে কবি কৃতদাস হয়েছিল। তুমি তাকে বলে দিতে পারো আমি কবি, আর কবির থাকে অসংখ্য প্রেমিকা যাদের কবর কবি একা খুঁড়ে চলেছেন। কফিন তৈরির লোকেরা যখন আমার মৃত্যু প্রার্থনা করবে, তখন তোমার প্রতিও আমার বিশ্বাস ক্রমশ হালকা হয়। তুমিও কবির মৃত্যু চাও, অথচ অসংখ্য প্রেমিকা আমাকে বাঁচিয়ে রাখে। তাদেরকে তুমি আবার জন্ম দেবে ঈশ্বর। আমার কফিন বহন করা লোকগুলি যখন একটি শোকাগ্রস্ত সন্ধ্যাকে বুকে নিয়ে প্রেমিকার কাছে যাবে, যেন তখন আমার দুঃখ হবে। আমার লাশে যখন ফুল দেওয়া হবে আর আমি জেনে যাব প্রেমিকের রক্তাক্ত হাত থেকে ছিনিয়ে আনা হয়েছে, তখন আমার বেঁচে উঠতে ইচ্ছে করবে। অথচ ভিক্ষু শোনাবে ইমং মৎকাব্য তং ভিক্ষুক সংঘর্ষ দেথা। আমার শেষ ইচ্ছে, আমার প্রেমিকাকে সেখানে আসতে দিও। যদিও আসতে দেওয়া হয় না। হত্যার রক্ত দিয়ে তুমি চাইছো হত্যা নয়, জীবে প্রেম। ঈশ্বর, আমার মরে যাওয়াই ভালো। আমাদের প্রার্থনা অন্য ধর্মের ঈশ্বর শোনে না, অথচ আমরা কবি আর বলেছি বিভেদ নেই। এখন দ্বিতীয় কবিতাটি শোনাচ্ছি। দ্বিতীয় কবিতাটির শিরোনাম শেষ গান। চাতুর জ্যোতিষীর হাত দেখে লোকটির ছিল ভাগ্য গণনার ইচ্ছে, অথচ যারা ভাগ্যে বিশ্বাসী ও অবিশ্বাসী তাদের সকলের সাথেই ছিল তার তুমুল তর্ক, আর জীবন নিয়ে ছিল তার এক অদৃশ্য মতবাদ। কারাগারে লাল আলো, ভ্যাপসা গরম চুইয়ে চুইয়ে পড়ছে দেওয়ালে, এমন একটি ছবি কারারক্ষীও বহন করে নিয়ে চলে গোটা জীবন। কারাগারের সন্ধ্যার আজানের মতো বিষণ্ণ হয়ে ওঠে মন। সেই মন নিয়ে শুয়ে থেকে দেখেছি, পাহাড়ের কাছে গেছি, ঝর্ণার কাছে গেছি, সমুদ্রের কাছে গেছি, কেউ আমাকে শান্তি দিতে পারেনি। শেষমেশ তারাও হয়ে উঠছিল দুঃখী। এইবার জ্যোতিষের কাছে এসেছি, দেখলাম ভাগ্য গণনার সকল সূত্র প্রয়োগেও আমার প্রেমিকার পূর্বতম কোনো স্মৃতি তিনি জীবন্ত করে দেখাতে না পারার ব্যর্থতা নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। পৃথিবীটাও তো একটি ভয়ানক কারাগার, যার দেওয়াল জুড়ে চিৎকার গিলে খাওয়া অন্ধকার। ধন্যবাদ। ধন্যবাদ দীপু মতিয়ার। চমৎকার কবিতার একটা কষ্টের একটা মানে আকুতি, যেটা সমাজ পরিবর্তনের আকুতি বা এই ধরনের চিন্তা, যেটা শব্দ বিপ্লবের সাথে যায় এমন কবিতায়। তো এইখানে প্রশ্নটা এইটা উঠে আসে যে আপনি যে এখানে বাস করেন সেই জায়গায় মানে বাম রাজনীতির একটা প্রভাব আছে প্রচন্ড ভাবে। তো আপনার কবিতার যে চিন্তা, সেই চিন্তা কি সেই বাম রাজনীতি তাড়িত কিনা, দীপু মতিয়া? আমি বুঝতে পারিনি, আরেকবার প্রশ্নটা বলেন।
দীপু, আপনি যে আপনার কবিতায় যে বিপ্লবের কথা উঠে আসছে, সমাজ বিপ্লব, সমাজ পরিবর্তন, সমাজের কষ্টের কথা উঠে আসছে, যে কবিতাগুলো পড়া হলো প্রতিটা কবিতায় সেই একই বাণী আমাদের কাছে, মেসেজ আমাদের কাছে পৌঁছাচ্ছে। তো আপনি যে জায়গায় বাস করেন, সেই জায়গাটা, যে জায়গায় আপনার আজন্ম বেড়ে ওঠা, গড়ে ওঠা, সেই জায়গাটায় বাম রাজনীতির প্রভাব অত্যন্ত বেশি। তো এই যে বাম রাজনীতিতে যে বিপ্লবের শব্দ, মূলত শব্দ বিপ্লবের চিন্তা কি সেই বাম রাজনীতি থেকে আসা কিনা? না, এটা আমার কাছে মনে হয় না। এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা কেন্দ্রিক যে বাম রাজনীতি আমরা আহ, কিছুদিন যেমন ধরে দেখে আসছি। আসলে বাম রাজনীতির একটা বিষয় হচ্ছে, আমি খারাপ বলছি না, তারা হচ্ছে বিপ্লবটাকে হলে নিজেদের পুঁজি মনে করে নিয়েছে, যে বিপ্লব শুধু তারা করবে। তো সেই জায়গা থেকে আমরা যে বিপ্লব করি, শব্দ বিপ্লব, সেই জায়গায় আহ বাম রাজনীতির আহ বিরুদ্ধে আমাদের কথা না থাকলেও তারা কেন যেন আমাদেরকে প্রতিপক্ষ মনে করে নেয়। যদিও আমরা বিপ্লব করি, সাহিত্য দিয়ে বিপ্লব করি, সংস্কৃতি দিয়ে বিপ্লব করি, কিন্তু আহ বাম বাম রাজনীতির আসলে প্রভাব আহ সেইভাবে আমাদের এখানে পড়েনি। অর্থাৎ বলতে চাচ্ছেন যে আপনাদের এই বিপ্লব মানুষের জন্য কথা বলা, আপনাদের প্রতিটা কবিতাতেই মানুষের জন্য কথা বলা, মানুষের জন্য কথা বলেছেন আপনারা। হ্যাঁ, এই কথা যদি আহ, যারা বিপ্লবের কথা বলে তারা প্রতিপক্ষ মনে করে, তাহলে মানে এই যে সাংঘর্ষিক পরিস্থিতি, এইটা মানুষের জন্য কথা বলাতে যদি আপনি অন্য মানুষের জন্য কথা বলাতে প্রতিপক্ষ হয়ে যান, তাহলে এই জায়গাটাতে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়। সেই সংঘর্ষটা কিভাবে সহনশীল ভাবে আপনারা উঠতে এই শব্দ বিপ্লব করে যাচ্ছেন? দীপুমতি, জি, জি, বুঝিনি, আরেকবার বলেন। তো দীপুমতিয়ার এই যে যে আপনার প্রতিপক্ষের কথা বলছেন, যে যারা বিপ্লব করতে চাচ্ছে তারাই আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বাম রাজনীতির লোকজন প্রতিপক্ষ মনে করছে, আপনারাও তো বিপ্লবের কথা বলছেন, তারাও তো বিপ্লবের কথা বলছে, এবং দুই বিপ্লবী মানুষের জন্য, তাহলে প্রতিপক্ষ হয়ে ওঠা কেন বা প্রতিপক্ষ মনে করা কেন? এই ব্যাপারটা যদি একটু বলতেন। প্রতিপক্ষ হয়ে ওঠার বিষয়টা আসলে আহ বলা যায় যে হচ্ছে রাজনৈতিক একটা লেজুড় বৃত্তি আছে। সেই জায়গা থেকে তারা সবসময় চায় যে তাদের প্রভাবটা সবসময় টিকে থাকুক। তো সেই জায়গায় তারা চায় যে কখনো আহ তাদের স্থানটা অন্য কেউ না পাক। তো সেই জায়গা তো থেকে ঠিক আছে, দীপু মতিয়ার, আমরা রাজনীতি থেকে বেরিয়ে আসি, আবার চলে যাই আপনার কবিতায়, আবার আপনার শব্দ বিপ্লবে চলে যাই, শুনতে চাই আপনার কাছ থেকে আরো কিছু কবিতা। দীপু মতিয়ার। জি, কবিতা শোনাবো হ্যাঁ জি, এখন। আমরা শুনতে চাচ্ছি দীপু মতিয়ার, আপনার কাছ থেকে কবিতা শুনতে চাচ্ছি। এখন যে কবিতাটি শোনাচ্ছি সেটি হচ্ছে পৃথিবী, সমাজ ও রাষ্ট্র। বার্ধক্যে নুয়ে পড়েনি শরীর, গলা টিপে ধরেনি কোনো দজ্জাল দানব, কোনো ফেরেশতা বলে যায়নি আগামীকালই তোমার মৃত্যু। ফাঁসির আসামির মতো ততটা দুঃখবোধ নেই। হ্যাঁ দীপু মতিয়ার, শুনছি আমরা। লাইভটা কোনোভাবে দীপু মতিয়ার শুনছি। লাইভটা কোনোভাবে সংক্ষিপ্ত করা যায় কিনা? কেন? কোনো আহ, সমস্যা বা কাজ? জি, জি। আচ্ছা ঠিক আছে, আপনি কি এখন আর পড়তে চাচ্ছেন না কবিতা? না, কি সমস্যা কি? কোনো প্রয়োজন, বিশেষ প্রয়োজন বা অন্য কিছু?
দর্শক, দীপু মতিয়ার হয়তো কোনো বিশেষ কারণে আমাদের লাইভ থেকে মানে তার কোনো বিশেষ কাজ এর জন্য সে লাইভ থেকে আহ, চলে যাচ্ছেন, বাধ্য হচ্ছেন অনেকটাই। তো সেই ক্ষেত্রে আমরা এই লাইভটি সংক্ষিপ্ত করছি। প্রয়োজনে আরেকদিন শুনবো দীপু মতিয়ারের কবিতা বা কথা। আহ, আজকে এ পর্যন্তই। আগামীতে অন্য কারো কবিতা নিয়ে আসবো আপনার সামনে, অন্য কারো লেখক বা সংস্কৃতি শিল্পী কারো অন্য কাউকে নিয়ে আসবো আপনাদের সামনে, কথা বলবো তাদের সাথে। আপনার সাথে থাকবেন আড্ডা উইথ কাকুন রেজার। দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা।